তাহলে তোদের একদম নতুন কনসেপ্ট এখন হচ্ছে ঘনমাত্রা। তো রসায়নে ঘনমাত্রা টার্মটা অনেক জায়গায় শুনছস। ঘনমাত্রা বলতে অ্যাকচুয়ালি আসলে পরিমাণ বোঝায়। পরিমাণ বোঝায়, এখন কিসের পরিমাণ বোঝায়? বিভিন্ন রকম পদ্ধতিতে আসলে। তোরা যখন দ্রাব্যতা পড়ে আসছস, দ্রাব্যতাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি ঘনমাত্রা ছিল। দ্রাব্যতাও কিন্তু কি রকম ঘনমাত্রা ছিল? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা ছিল। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তার মানে ঘনমাত্রা কিন্তু একটা পরিমাণ বোঝায়। এখন কি পরিমাণ বোঝায়? দ্রবের পরিমাণকে বোঝায়। দ্রব কি পরিমাণ দ্রবীভূত আছে, বা একটা পদার্থ কি পরিমাণ দ্রবীভূত আছে। ওই ঘটনা ঘুরে ফিরে একটা কথাই, যেহেতু দ্রাব্যতা, দ্রাব্যতা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়? দ্রবের পরিমাণকে ইন্ডিকেট করে কিন্তু। দ্রবের পরিমাণ বোঝায় আর কি। কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে দ্রাবকে অথবা দ্রবণে। তাহলে অ্যাকচুয়ালি ঘনমাত্রাটাও কিন্তু আসলে আমাদের একটা দ্রবের পরিমাণটাকেই বোঝাবে। বিভিন্ন ভাবে আমরা ঘনমাত্রাকে প্রকাশ করি। তো আমাদের শুরুই হবে ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন পদ্ধতি। আমরা কি কি পদ্ধতিতে ঘনমাত্রা প্রকাশ করি? এক নাম্বার হচ্ছে মোলারিটি, যেটা তোরা 9-10-এ পড়ে আসছিস। মোলারিটি, যেটাকে আমরা সংক্ষেপে এস দ্বারা ডিনোট করি। দুই নাম্বার যদি আসি, তাহলে আসবে হচ্ছে মোলালিটি, যেটাকে আমরা এস এম দ্বারা প্রকাশ করি। তিন নাম্বার আসতেছিস, সেটা হচ্ছে নর্মালিটি, যেটাকে অ্যাকচুয়ালি এন দ্বারা ডিনোট করা হয়। চার নাম্বার হচ্ছে শতকরা। শতকরাকে অ্যাকচুয়ালি পার্সেন্ট নামে ডাকা হয়। তো এটা আবার অনেকগুলো প্যাটার্নে ভাগ করা হয়, ডাব্লিউ বাই ভি, ভি বাই ভি, হ্যাঁ, ডাব্লিউ বাই ডাব্লিউ, আরেকটা আছে ভি বাই ডাব্লিউ। এই প্যাটার্ন গুলো আমাদের একটু বুঝতে হবে। আর আমাদের আছে হলো পিপিএম, পিপিএম, পিপিবি, আর হলো আমাদের পিপিটি। এই তিনটাকে একসাথে লিখলাম আর কি। এই তিনটা ভাবে প্রকাশ করা হয়। তাহলে অ্যাকচুয়ালি দেখ কত ভাবে আমাদের ঘনমাত্রা গুলা প্রকাশ হয়। মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, শতকরা। শতকরার ভিতরে আবার কিছু ভাগ আছে, ডাব্লিউ বাই ভি, ভি বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভি বাই ডাব্লিউ। আর সর্বশেষ হচ্ছে আমাদের পিপিএম, পিপিবি, আর হচ্ছে পিপিটি। আমরা এখন মোলারিটি থেকে শুরু করব। মোলারিটি। তো মোলারিটিকে আমরা তো জানলাম যে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে সংজ্ঞাটা ওই যে দ্রাব্যতার যে সংজ্ঞাটা দিছিলি না, ওটার মতোই হবে। অ্যাকচুয়ালি মোলারিটি এস সমান সমান এন বাই ভি। আমরা একটা সূত্র শিখছিলাম, এন সমান সমান ভিএস। বা যখন আমরা মোল ভাঙাইছিলাম, মোলের সূত্রগুলো যখন ভাঙাইছিলাম, এন সমান সমান ডাব্লিউ বাই এম, ভি বাই 22.4, এইভাবে যখন আমরা ভাঙাইছিলাম, সেখানে ভিএস নামে একটা দেখ সূত্র ছিল। তো এইখান থেকে আসলে অ্যাকচুয়ালি লেখা যায় এন সমান সমান ভিএস, আর এইখানে এস সমান সমান এন বাই ভি। যেটাই আমি করি না কেন, আমাদের উপরে থাকবে দ্রব আর নিচে থাকবে দ্রবণ, যেটাই আমি করি। ঠিক আছে, আমি ঘনমাত্রা যে টার্ম দিয়ে আমি প্রকাশ করি, উপরে সবসময় আমাদের দ্রব থাকবে, নিচে সব সময়ই আমাদের কি থাকবে? দ্রবণ থাকবে। আর দ্রাব্যতা যখন আমরা কাউন্ট করতাম, তখন নিচে একটা 100 গ্রাম দ্রাবক ছিল। 100 গ্রাম দ্রাবকের সাহায্যে কিন্তু আমরা একটা দ্রাব্যতা বের করলাম, সেটা ছিল একক বিহীন। আর বাকি সবগুলা কিন্তু দেখ একক যুক্ত দ্রাব্যতা ছিল। একটা ছিল গ্রাম পার লিটার, আর একটা ছিল মোল পার লিটার। সেইখানেও কিন্তু ওই যে দেখ ঘুরে ফিরে একই টার্ম, দ্রব উপরে থাকতেছে আর নিচে কিন্তু আমাদের দ্রবণ থাকতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায়, কেন নির্দিষ্ট তাপমাত্রা আসবে সেটাও একটু বলে দিই। যে সকল জায়গায় আমাদের আয়তন রিলেটেড কোনো টার্ম থাকবে, যে সকল জায়গায় আমাদের আয়তন রিলেটেড টার্ম থাকবে, সেইখানে আমাদের তাপমাত্রাটা নির্দিষ্ট করে নিতে হবে। তার মানে সেইখানে তাপমাত্রার উপর নির্ভরশীল। যেমন দেখ, এইখানে মোলারিটির সূত্রটা যদি একটু লক্ষ্য কর, এস সমান সমান এন বাই ভি। এইখানে কি আমাদের আয়তন আছে না সূত্রের ভেতরে? যেহেতু আমাদের সূত্রের ভেতরে আয়তন আছে, তার মানে এটা আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল। কারণ তোমরা পরিবেশ রসায়ন পড়ে আসছস যে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কি আমাদের সমানুপাতিক। তার মানে তাপমাত্রা বাড়লে আয়তন কিন্তু বাইরে যায়, পদার্থের আয়তন বাইরে যায় কিন্তু। ঠিক আছে, এর জন্য আমাদের তাপমাত্রা নির্দিষ্ট করে নিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে নির্দিষ্ট তাপমাত্রায়
দেখ এই টার্মটা যখন ইউজ করবি, এস সমান এন বাই ভি, তখন দেখ ভিটা আমাদের লিটারে কাউন্ট করতে হচ্ছে। আমি একটু কাটাছিড়া করে ফেলছি বেশি, এখানে একটু ফ্রেশ করি দাঁড়া। আমরা যেটাই নিব সেটা আমরা কিসের টার্মে নিব? এন বাই ভি। আর দ্রব বাই দ্রবণ প্যাটার্ন অনুযায়ী নিব, সবসময় আমাদের দ্রব বাই দ্রবণ প্যাটার্ন যাবে। এইখানে ভিটা আমাদের সবসময় লিটার এককে কাউন্ট করতে হবে, আর এন কি, এন এন হচ্ছে আমাদের মোল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের মোলারিটি বলে। দেখ কিছুটা দ্রাব্যতার মতোই কিন্তু সংজ্ঞা আসলো। তাকে ওই দ্রবের, তোরা বলতি যে দ্রাব্যতা বলে, এখন ওই জায়গায় আমরা কি লিখতেছি, তাকে ওই দ্রবের মোলারিটি বলে। ওইখানে দ্রাব্যতা যখন সংজ্ঞা দিতি তখন সম্পৃক্ত দ্রবণ কথাটা লিখতে হইতো। এটুকুই জাস্ট পার্থক্য এখানে। ওইখানে লিখতি তোরা যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে, এটা তোরা দ্রাব্যতা সংজ্ঞা দিতি মোল পার লিটার এককে। আর এইখানে মোলারিটি সংজ্ঞা যদি দেস, শুধুমাত্র প্রতি লিটার দ্রবণে কাউন্ট করলেই হবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের কি বলে? মোলারিটি বলে। তাহলে এখান থেকে আমরা এস সমান সমান কি লিখতে পারি? এস সমান সমান লিখতে পারি উপরে, তাহলে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা লিখতে পারি। দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। দেখ তার মানে এন সমান, এস সমান সমান কি, এন বাই ভি কিন্তু হইলো। দ্রবীভূত দ্রবণের মোল সংখ্যাকে আমরা এন দ্বারা ডিনোট করি, আর আয়তনকে আমরা ভি দ্বারা ডিনোট করি। এবার একক যদি নিয়ে আসি, মোল সংখ্যার একক তো আমরা জানি মোল, আর আয়তনের একক যদি আমরা লিটারে প্রকাশ করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? মোল পার লিটার। বা এটাকে আমরা বড় হাতের এম, বা বাংলায় বললে এটাকে আমরা বলবো মোলার। বাংলায় বললে আমরা বলবো মোলার। আচ্ছা, মোলার টার্মটা আমরা একটু পরে ইউজ করি। আমরা বড় হাতের এম জিনিসটা কিন্তু একটু সিরিয়াসলি নিবি তোরা। যেখানে যেখানে তোরা ঘনমাত্রা বলস বা কোনো ডাটার পেছনে, মানে ধর কোনো মান আছে, মানের পিছনে বড় হাতের এম আছে, তাহলে বুঝে নিবি সেখানে সেটা মোলারিটিতে ঘনমাত্রা বুঝাইছে। আচ্ছা, এবার একটু লক্ষ্য কর যে লিটার বলা যে কথা, ডেসিমিটার কিউব বলা কি একই কথা না? মানে আমরা যেটাকে লিটার বলি সেটাকে আমরা আবার ডেসিমিটার কিউব বলি। তাহলে মোল পার লিটার এককের যে দ্রাব্যতাটা, সেটাকে কি আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, মোল পার ডেসিমিটার কিউব? দেখতো লেখা যায় কিনা। অনেক সময় কিন্তু একক এইভাবেও দেওয়া থাকে, মোল পার লিটারের জায়গায় মোল পার ডেসিমিটার কিউব। সেগুলো আসলে অপশনে এমসিকিউ তে থাকে, তো এগুলো একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আয়, যেহেতু আয়তনের কথা আমরা বলে দিলাম যে আয়তন থাকলে আমরা কি বলবো, সেখানে তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে আমরা এক কথায় বলতে পারি মোলারিটি আমাদের কি, তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা এমসিকিউ তে আসে। তাহলে এটা একটু লেখা রাখবো যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। কারণ কি? কারণ হয়ে গেল, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তনের কি হয়? পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে যদি তোকে প্রশ্ন করা হয় মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভরশীল, বা মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো, তাহলে তুই প্রথমে মোলারিটি কি সেটা আগে বলবি, যে মোলারিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। এখন তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে দ্রবণের যেহেতু আয়তনের পরিবর্তন হয়, তাই কি দ্রবের কি মোলারিটিরও কি পরিবর্তন হয়। তাই বলা যায় যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। তার মানে প্রত্যেকটা নির্দিষ্ট তাপমাত্রায় আমি কিন্তু একটা নির্দিষ্ট মোলারিটি পাবো আর কি।
আচ্ছা, এখন তাহলে ওই মোলারিটিকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা এরকম একটা সূত্র পাই, এস সমান সমান এন বাই ভি। এখন অনেক সময় আমাদের প্রশ্নে সরাসরি মোল সংখ্যা না বের করেও ভরের মাধ্যমে সেটাকে প্রকাশ করা যায়। যদি আমি মোল সংখ্যাকে ভরের মাধ্যমে প্রকাশ করি তাহলে ভর কি হবে, এন সমান সমান ডাব্লিউ বাই এম, এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমি এন সমান সমান ডাব্লিউ বাই এম ভি লিখতে পারি। এইখান থেকে আমরা এক চান্সে সমান সমান ডাব্লিউ সমান সমান এস এম ভি, এই সূত্রটা আমরা আজকে থেকে মাথায় রাখবো। ওই 1000 ডাব্লিউ বাই এম ভি এই সূত্র ভুলে যায় আজকে থেকে। আজকে থেকে আমরা এই সূত্রটা মাথায় রাখবো, ডাব্লিউ সমান সমান এস এম ভি। এইখানে প্রত্যেকটা পরিচয় যদি আমি বলি, ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে তোর দ্রবের ভর। দ্রবের ভর অবশ্যই অবশ্যই গ্রাম এককে বের করতে হবে। এম, এম হচ্ছে আমাদের আণবিক ভর, যে দ্রবটার ভর সেই দ্রবটারই আমাদের আণবিক ভর। সাধারণত আণবিক ভরকে আমরা গ্রাম এককে প্রকাশ করি, কারণ আমরা জানি আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটাকে আমরা কি বলি, মোল বলি। আর ভি কি, ভি হচ্ছে আমাদের আয়তন। আয়তন অবশ্যই অবশ্যই কোন এককে রাখতে হবে, লিটার এককে রাখতে হবে। আর এস কি, এস হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা। এস হচ্ছে আমাদের মোলারিটিতে ঘনমাত্রা। এই পর্যন্ত আশা করি শেষ। চল তাহলে অঙ্ক শুরু করি। 0.98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে 1 লিটার জলীয় দ্রবণ তৈরি করা হলো। দ্রবণের ঘনমাত্রা কত, বের কর। এটা বের কর, তারপরে আরেকটা অঙ্ক এরকম। 300 ml 0.25 মোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন, এটাও বের কর। দ্রুত বের কর দুইটাই। প্রথমটার মান আসা হচ্ছে 0.01। আচ্ছা, তোরা ক্যালকুলেটর ছাড়া এগুলা করা শিখবি, হ্যাঁ? তাহলে এস সমান সমান কি হবে, ডাব্লিউ বাই এম ভি। ডাব্লিউ এর মান কত দেওয়া আছে, 0.98, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর জানি আমরা 98, ভি আমার 1 লিটারই আছে। কাটাকাটি করলে 0.01 মোলার। তারপরেরটা, ডাব্লিউ সমান সমান এস এম ভি। এস, এস হচ্ছে 0.25 এম। সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, ভি 300 ml, বাট এটাকে আমাদের লিটার নিতে হবে। তাহলে লিটার নেওয়ার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করবো। বল কত আসে। 7.95। 7.95 গ্রাম, এটা আনসার। এখানে এটা আমাদের আনসার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছিস। মাইশা কই?
আসি আমি প্রথমটার আণবিক ভরটা ভুল বসাইছিলাম, যে আমার প্রথমটার অ্যান্সারও ভুল সালফিউরিক আসছে। অ্যাসিড 98, সোডিয়াম কার্বনেট 106, এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কয়েকটা আমি 56, সোডিয়াম হাইড্রোক্সাইড 40। এগুলা না বের করতে করতে না একদম ঠুটস্থ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, ঠুটস্থ হয়ে যাবে আশা করি। আচ্ছা, এবার দেখ আমাদের একটু নতুন টার্ম, এই যে আমরা মোলারিটিতে যে ব্যবহার করতেছি বিভিন্ন ভাবে আমাদের মোলটা দ্রবীভূত হইতে পারে। তোর মোলারিটিতে দ্রবণে দ্রবীভূত দ্রব বিভিন্ন পরিমাণে বিভিন্ন পরিমাণে কি হইতে পারে, মোলারিটিতে দ্রবণে দ্রবীভূত দ্রব বিভিন্ন পরিমাণে হয়, বিভিন্ন পরিমাণে হয়। কিরকম বিভিন্ন পরিমাণে হয়? যেমন নির্দিষ্ট তাপমাত্রায়, ধর নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। তাকে কি দ্রবণ বলে? মোলার দ্রবণ বলে। আবার যদি এরকম হয় যে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত আছে, তাকে সেমি মোলার দ্রবণ বলে। আবার যদি এরকম হয় যে 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত আছে, তাকে কি বলে? ডেসিমোলার দ্রবণ বলে। আবার যদি এরকম হয় যে 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। তাকে সেন্টিমোলার দ্রবণ বলে। আবার যদি এরকম হয় যে 1 লিটার দ্রবণে 0.001 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে মিলিমোলার দ্রবণ বলে। তাহলে দেখতো আমরা কত গোলা দ্রবণ পাইলাম আজকে মোলারিটিতে। মোলার, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, এবং সেইখানে কিন্তু পরিমাণগুলো আসলে কার চেঞ্জ হয়েছে বলতো? এই যে দ্রবের, এই দ্রব আমাদের বিভিন্ন পরিমাণে দ্রবীভূত থাকে, আমরা মোল দিয়ে প্রকাশ করছি সেগুলাকে। তাহলে এইখান থেকে আমরা যদি শর্টলি বলি, তাহলে মোলার দ্রবণের পরিমাণ কত বলতো? মোলার দ্রবণের ঘনমাত্রা কত? মোলার 1 মোল। দ্রবণের যদি ঘনমাত্রা কাউন্ট করস তাহলে কত হবে? 1 আসবে না? 1 মোলার আসবে না? যদি তুই সেমি মোলার দ্রবণের পরিমাণটা জানতে চাস, সেমি মোলার কত আসবে বল? 0.5। তাহলে সেমি মোলার দ্রবণের ঘনমাত্রা আসবে 0.5। যদি তুই ডেসি মোলার দ্রবণের পরিমাণ বের করস, ডেসি মোলার দ্রবণ, তাহলে ডেসি মানে কি 1/10, 1/10, তার মানে 0.1 মোলার। এটা মনে রাখবি, মোলারের অর্ধেক হচ্ছে সেমি, 1/10 হচ্ছে ডেসি, সেন্টি হচ্ছে 1/100। তাহলে সেন্টিমোলার দ্রবণ কত হবে বলতো? 0.01। আর মিলি মানে হচ্ছে 1/1000, 1 ভাগকে আমরা 1000 ভাগ করব, তাহলে সেক্ষেত্রে হবে কত? 0.001 মোলার। তাহলে এই টার্ম গুলা যদি আমাদের অঙ্কে থাকে কখনো, যে মোলার, সেমি মোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, তাহলে আমরা ঘনমাত্রা যেন বুঝতে পারি আর কি। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দিই তো, দেখি তো, কর তো দেখি তোরা।
500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকবে? 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে? তাহলে যেহেতু কত গ্রাম জানতে চাইছে, তাহলে আমার কাছে ডাব্লিউ জানতে চাইছে। তাহলে ডাব্লিউ সমান সমান SmV। এস এর মান কি ডেসিমোলার বলে দিছে, তাহলে ডেসিমোলার হলে এস এর মান কত? 0.1। এম কত? সালফিউরিক অ্যাসিডের এম কত? 98। ভি কত? 500। বাট আমরা এই সূত্রটা কি লিটারে বসাবো, তাহলে 500 টেন ইনভার্স 3 দ্বারা গুণ করলে লিটার হয়ে যায়। এখন বল কত আসে? 4.9। এগুলা হাতে কলমে শিখবি, হ্যাঁ। 4.9 গ্রাম। 500। তখন তোরা ইনভার্স ইনভার্স মানগুলা এইভাবে না বসায়া ভাগ নিচে 1000 বসাবি। আচ্ছা বল, এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? না। এরপর আরেকটা অঙ্ক লেখ। লেখ 64 গ্রাম গ্লুকোজকে, সরি 36 গ্রাম গ্লুকোজকে, 36 গ্রাম গ্লুকোজকে 64 গ্রাম পানিতে দ্রবীভূত করতে 64 গ্রাম পানিতে দ্রবীভূত করতে দ্রবণের মোলারিটি কত? দ্রবণের মোলারিটি কত? বের কর। কত হয়েছে আগেরটা? তাহলে ডাব্লিউ সমান সমান কি SmV। তাহলে এস সমান সমান কি হবে? W/mv। তাহলে মান বসা। ডাব্লিউ এর মান কত আছে আমাদের? 36 গ্রাম গ্লুকোজ। গ্লুকোজের আণবিক ভর কত? 180। গ্লুকোজ তো আমাদের C6H12O6, এটাই তো আমাদের গ্লুকোজ। আর ভি আছে আমাদের। আচ্ছা হ্যাঁ, এই জায়গাটাতেই হচ্ছে প্রবলেম। দেখ, 64 গ্রাম পানি। ওই যে একটা মাইশার মনে মনে রাখতে হয় হবে। নেট স্লো, ব্যাগ দাও তো ওকে। হ্যাঁ দিছি দিছি তো, দিছি দিছি। আচ্ছা। আচ্ছা দেখ, যদি কখনো এরকম থাকে যে আমাদের প্রশ্নে আয়তনের জায়গায় ভর আইসা পড়ছে, তো সেই জায়গায় তোরা ভর আর আয়তনকে সমান ধরবি। যদি প্রশ্নের রো দেওয়া না থাকে, ভর আর আয়তন সমান ধরবি, কারণ আমরা তো ভর আর আয়তনকে কনভার্ট করি সাধারণত ঘনত্বের সাপেক্ষে। তাহলে ভর আর আয়তন তখন সমান ধরবি যদি কি দেওয়া না থাকে, আপেক্ষিক গুরুত্ব
অথবা ঘনত্ব দেওয়া যদি না থাকে, ভর আর আয়তন তখন সমান ধরবি। তাহলে দেখ তো এখানে 64 গ্রাম কি পানি আছে না, তা আমাদের তো দ্রবণটা তো ওই পানির সাপেক্ষেই চিন্তা করতে হবে। 64 গ্রাম দ্রবীভূত হয়েছে যেখানে, তাহলে ওখানে 64 ml চিন্তা করব। যেহেতু গ্রাম ছিল আর কোনো রো বা আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই, তাহলে এখানে আমি 64 ml, তাহলে 64 ml কে আমরা আমাদের কিসে কনভার্ট করতে হবে? লিটারে কনভার্ট করতে হবে। বুঝতে পারছিস? এখন কত আসছে বল। তাহলে অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে যে সাধারণত এখানে আয়তন সরাসরি ছিল না, আমাদের গ্রামকে মানে 64 গ্রাম পানিকে আমরা 64 ml বিবেচনা করব। কারণ কি? কারণ হচ্ছে যদি প্রশ্নে রো বা আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া না থাকে, তাহলে ভর আর আয়তন কি ধরবো? সমান বিবেচনা করব। তাহলে কত আসে রেজাল্ট? 3.33 আছে। 3.33 কি মোলার। আচ্ছা, এরপরের প্রশ্নটা বলতো দেখি কি হবে আনসার। 5 লিটার দ্রবণে 5 মোল দ্রব দ্রবীভূত থাকলে ঘনমাত্রা কত? আমরা আসলে কি জানি? আমরা জানি যে ঘনমাত্রা আসলে মোল যদি দেওয়া থাকে সরাসরি, তাহলে কি N/V। তাহলে এন এর মান কত দেওয়া আছে? 5 মোল। ভি কত দেওয়া আছে? 5 লিটার। তাহলে কাটাকাটি গেলে কত হবে? 1। তো এইখানে যদি এইখানে ঘনমাত্রা যদি সরাসরি মোল দেওয়া আছে, মোল কত দেওয়া আছে? 9 মোল। আয়তন কত দেওয়া আছে? 3 লিটার। তাহলে 3 দিয়ে 9 এর কাটাকাটি করলে 3, তার মানে 3 মোলার। বুঝতে পারছোস? হ্যাঁ, বুঝছি। মাইশা, জি মামা, বুঝতে পেরেছি। তাহলে তোদের মোলারিটি নিয়ে আর কোনো সমস্যা আছে? দেখ তো, মোলারিটি রিলেটেড প্রশ্ন আসলে পারবি না? হ্যাঁ, পারবো। আচ্ছা দেখি তো, দেখি তোদের তাহলে একটা টেস্ট দেই। আচ্ছা, এখন তোদের হচ্ছে ধর এরকম আছে, এরকম একটা পাত্র দেওয়া আছে। তো পাত্রের ভেতরে মনে কর যে 500 ml আছে, আর মনে কর যে 2.6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো প্রশ্ন করলো, এটা হচ্ছে ধর এ পাত্র, প্রশ্ন করলো এ পাত্রের ঘনমাত্রা কত? এ পাত্রের ঘনমাত্রা কত? এখন উল্লেখ করে দিল এই পাত্রের ঘনমাত্রা মোলারিটিতে কত। এই পাত্রের ঘনমাত্রা মোলারিটিতে কত বের করতো দেখি। সহজ প্রশ্ন একদম। দ্রুত কর। ও, ও, 0.13 আসে। তাহলে এস সমান সমান কি হবে? W/mv, তাই না? তাহলে ডাব্লিউ এর পরিমাণ দেওয়া আছে 2.6, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত? 40, ভি আমাদের কত আছে? 500 ml, আর এটাকে আমাদের লিটারে কনভার্ট করে নিতে হইলো। কত আসে?
হয় নাই। কত আসে? 500। 0.13। তাহলে আগে কত বলছিলি? 2 তে 20, আমি তাহলে বলি কত, 0.13 না? হ্যাঁ। হ্যাঁ ওইটাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন তোদের হচ্ছে মোল ভগ্নাংশ নিয়ে একটু পড়াবো। হ্যাঁ, মোল ভগ্নাংশ এটা আসলে এইটার টার্ম না, তারপরও আমি শেষ করে দিচ্ছি এখানে। মোল ভগ্নাংশ হচ্ছে পরিমাণটাকে বোঝায়, মোলের ভগ্নাংশের পরিমাণটাকে বোঝায়। তা আমাদের উপাদান থাকবে দুইটা, অ্যাটলিস্ট এখানে কয়টা উপাদান থাকবে? অ্যাটলিস্ট দুইটা উপাদান থাকবে, কারণ মোল ভগ্নাংশ তো দুইটা উপাদান না থাকলে হবে না। কিরকম? যেমন প্রশ্ন হইলো এরকম যে 20 গ্রাম পানিকে 10 গ্রাম NaCl মিশালে, 20 গ্রাম পানিতে 10 গ্রাম NaCl মিশালে NaCl এর মোল ভগ্নাংশ কত? NaCl এর মোল ভগ্নাংশ কত? তাহলে আগে তোকে মোল সংখ্যা বের করতে হবে। তো মোল ভগ্নাংশের একটা সূত্র আছে, যার মোল ভগ্নাংশ বের করতে বলুক অ্যাটলিস্ট তো তোর দুইটা উপাদান লাগবে। মোল ভগ্নাংশ হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যাকে, যার মোল ভগ্নাংশ বের করতে বললো ওই উপাদানের মোল সংখ্যাকে তুই মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করবি। তোর যে উপাদানগুলো আছে মোট উপাদানের মোল সংখ্যা, এটা দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশটা পাওয়া যাবে। তাহলে এখানে 20 গ্রাম পানি আছে, তাহলে পানির যদি আমি মোল সংখ্যা বের করি, তাহলে পানি 20/18 কত আসে? আর NaCl এর মোল ভগ্নাংশ বের করতে হবে 10 সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে 58.5। প্রথমটা আসে 1.11, 1.11, আর পরেরটা 0.17। 0.17। তাহলে এখন হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো। আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, কারেন্ট চলে গেছে, আমার নেট ইয়া করলাম আর কি, নেট মোবাইলে দিলাম। আচ্ছা দেখ কি বলছে, 20 গ্রাম পানিতে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশালে সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশ। তাহলে আমার সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশকে সাধারণত এক্স দ্বারা ডিনোট করা হয়। তাহলে এক্স অফ সোডিয়াম ক্লোরাইড কত হবে? সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা আমি পাইছি 0.17, ডিভাইডেড বাই আমাদের মোট মোল সংখ্যা। তাহলে মোট মোল সংখ্যা আমার, পানি আছে আমাদের 1.11, আর সোডিয়াম ক্লোরাইড আছে তোর 0.17। তাহলে কত আসে বল? 0.132। 0.13। হ্যাঁ। এত আনসার, ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে আরেকটা অঙ্ক লেখ। আরেকটা অঙ্ক লেখ এরকম, 500 গ্রাম পানিতে, 500 গ্রাম পানিতে 25 গ্রাম চিনি, 25 গ্রাম চিনি দ্রবীভূত আছে। চিনির দ্রবণে চিনির মোলারিটি
চিনির দ্রবণে চিনির মোলারিটি ও মোল ভগ্নাংশ কত? দ্রুত, দ্রুত কর এটা, রেজাল্ট বল তাড়াতাড়ি। মোলারিটিটা তো সহজেই বের করতে পারবি তোরা, মোল ভগ্নাংশটা বের কর। মোল ভগ্নাংশটা বের কর আগে। আচ্ছা, চিনির সংকেত কি? C12H22O11, এটা কিন্তু আমাদের চিনির সংকেত, সুক্রোজ। তো এই জায়গায় কিন্তু, এইখানে কিন্তু ধরাটা খাওয়ায় মানুষ, যে চিনির সংকেত মনে থাকে না, গ্লুকোজের সংকেত মনে থাকে না, অক্সালিক অ্যাসিড বললে অক্সালিক অ্যাসিডের সংকেত মনে থাকে না। তাহলে চিনির সংকেত থেকে তো, আর চিনির C12H22O11, এখান থেকে তোরা চিনির মোল সংখ্যা বের কর। চিনির তার আণবিক ভর কত এটা একটু বের করে বল। পানিরটা কত আসে আমি বের করতে থাকি, পানিরটা তোরা বাকিটা হেল্প কর। আমাদের সময় আর 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে শেষ কর। তোরা চিনির মোল ভগ্নাংশটা মোল সংখ্যা বের কর, 27.77। তারপর হচ্ছে এক্স অফ চিনি, বেরোলো। 0.0 আসে কি? 0.7 আসে না? চিনি কত? চিনি হ্যাঁ, হচ্ছে, ওইটাই আসে। চিনি হচ্ছে তোর 12 আছে, তাহলে 12 হইলে, চিনি 12টা আছে, কার্বন 12টা আছে, তাহলে কার্বন এমনিও তো 12, তাহলে 12 12 কত? 144। 144, আর হাইড্রোজেন আছে 22, তাহলে মানে 22 যোগ হবে, 144 যোগ 22, আর অক্সিজেন হচ্ছে তো 16 × 11, তাহলে আসে 342। 342। হ্যাঁ, 342, আর 25/342, 25/342, তোর আসে হচ্ছে 0.073। তাহলে 0.073, আর উপরে যাবে হচ্ছে 0.073, কত আসে? কত আসে বল। 2.6 × 10⁻³ আসে। 2.6 × 10 সিক্স ইনভার্স সিক্স থ্রি তাহলে এটাকে লিখলে কি এইভাবে লেখা যায় না? 0.0026 লেখা যায় কিনা দেখ তো। ওইটাই তো, 0.0026 আসছে। হ্যাঁ, এটাই আসছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছিস? তাহলে হ্যাঁ। মোল ভগ্নাংশ পাইছিস।